বেগম খালেদা জিয়া সংস্কারের মধ্য দিয়ে গিয়েছেন। 1991 সালের সরকারে এই দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন করলেন। 1996 সালে জনদাবির মুখে এই দেশে কেয়ারটেকার সরকারের প্রবর্তন করেন। তার মধ্য দিয়ে বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারার পথে চলা শুরু হলো। সেই গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করার জন্য, বিলুপ্ত করার জন্য 2011 সালে শেখ হাসিনা তার সেই ভোট মেজরিটির কারণে যে নির্বাচনটা বিতর্কিত ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেন। এরপরের ইতিহাস বাংলাদেশের রাজনীতির অস্থিতিশীলতার ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ইতিহাস। তার মধ্য দিয়ে আমরা সংগ্রামে উপনীত হলাম 2090 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ এই সময়ের ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিরাম লড়াইয়ের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, বাংলাদেশের মানুষ হাজারো শহীদের রক্তে লিখিত ইতিহাস। এই দেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশ থেকে গণতন্ত্র কেউ চাইলে বিলুপ্ত করতে পারবে না। বৈষম্যহীন ছাত্র আন্দোলন সংগঠিত হলো, তার মধ্য দিয়ে সেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হলো। আমরা সেই আন্দোলনকে সক্রিয়ভাবে সহায়তা করলাম, স্বীকৃতি দিলাম, অংশগ্রহণ করলাম। এই বিএনপির 4 শতাধিক নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক সবাই জীবন দিল সেই গণতান্ত্রিক সংগ্রামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। আমরা বিএনপি সহ বাংলাদেশের যে সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল ছিল, সকলেই মিলে এই বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করলাম। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হলো। সেই অভ্যুত্থানের পরিণতিতে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির ছিল উৎখাত হলো। তারা পালিয়ে যেতে বাধ্য হলো, আশ্রয় নিল তাদের রাজ্যের, তাদের আশ্রয়দাতার রাজ্যে। আওয়ামী লীগের ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মাফিয়া তন্ত্র সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ধর্ষণে সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরহ জনগণকে হত্যা করার ইতিহাস। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত তাদের কৃত অপরাধের অনুশোচনা করে নাই, স্বীকার করে নাই, বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করে নাই। তারপরেও তারা বাংলাদেশের রাজনীতি করার খায়েশ প্রকাশ করে, বিশ্বতা দেখায়। যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, অভ্যুত্থানকারীদের অপরাধী হিসাবে তারা তকমা দিতে চায়। তাদের সেই স্পর্ধার জবাব আমাদেরকে দিতে হবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ধারা সৃষ্টি করার মধ্য দিয়ে। আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির, ভালো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চান, তাহলেই পরে আওয়ামী অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হবে। যদি আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই পরে ফ্যাসিবাদের জন্ম হবে না এদেশে আর কখনো। আমরা সাংবিধানিক সংস্কার করছি, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, জন্ম না হয়। সাংবিধানিকভাবে অথবা সংসদীয়ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয়, দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয়। আমরা তাদের সাথে একমত। আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যে সমস্ত সংস্কারগুলো ঐক্যমত্য কমিশনের ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে, আমরা একমত হয়েছি। তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না, সংশোধন করতে হবে না। সেই সমস্ত সংস্কারগুলো এখনই বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে। তারা বিভিন্ন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে এবং অন্যান্য অফিস আদেশের মধ্য দিয়ে সেই সমস্ত সংস্কার সাধন করুন। আপনাদের সেই স্বাধীনতা জনগণ দিয়েছে। কিন্তু যে সমস্ত সংশোধনীগুলো, সংস্কারগুলো সংবিধানের সাথে সংযুক্ত, সম্পর্কিত, সেই সমস্ত সংশোধনীগুলো কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদে কেবল সেটা বাস্তবায়ন করার উপযুক্ত প্রমাণ। আমরা সেই কথা বলছি। আসুন আমরা আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, যে সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানুগভাবে, বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায়, আমরা সেই পন্থাটা নির্ধারণ করি। যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে, যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে। যারা গতকালকে বলেছে, একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই।
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুগণ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি, সেই গণতান্ত্রিক ঐক্যকে আরো শক্তিশালী করি, সেই গণতান্ত্রিক শক্তিকে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসাবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব, ভিন্ন মত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে, নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি, বক্তব্য রাখি। বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয়, সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপধারা অনুসারে নির্বাচিত হয়। প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য, সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে। সেটি লিখিত আছে আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপঅনুচ্ছেদে। 3 উপঅনুচ্ছেদে নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে। যদি কেউ বলে, গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা বলা আছে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই। আমি অনুরোধ করব, বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই 65 অনুচ্ছেদের 2 দিকে আপনারা এখন পড়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ ভোটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই। বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো, আপনারা যে ভোটাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ 16-17 বছর রাজপথে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, গণ-অভ্যুত্থানকে সফল করেছেন, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে। তখন সেই সংসদই হবে জাতির সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে যারা অংশগ্রহণ করে জাতির বিনির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন, সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন। সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসবমুখর নির্বাচন হবে ইনশাআল্লাহ আগামীতে। এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা, এই দেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে। মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিতভাবে, উৎসবমুখরভাবে পালন করতে পারি, প্রয়োগ করতে পারি, সেই রকম পরিবেশ আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আমরা যদি মনে করি আগামী দিনের সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক, তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ, পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে।